জার্মানির লাস্ট ম্যাচটা হচ্ছে ইকুয়েডরের সাথে হারার পরে বাংলাদেশের 90% লোক খুশি হয়ে গেছে। আমি যখন ফেসবুকে ঢুকি মানে যে মনে হচ্ছে যেন বাংলাদেশে ঈদ লেগে গেছে। আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, জার্মানি কোথাও যদি খারাপ খেলে, বাজে খেলে, মারা খায়, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন ব্রাজিল এবং আর্জেন্টিনা কোনো না কোনো সময় এদের কাছে এমন মারা খাইছে যে জার্মানিকে এরা সহ্য করতে পারে না। পৃথিবীর অন্য দলকে সহ্য করতে পারে, কিন্তু জার্মানিকে সহ্য করতে পারে না। ব্রাজিলও পারে না, আর্জেন্টিনাও পারে না। আর্জেন্টিনা তো দেখা হইলেই হারে, আর ব্রাজিল তো ওই যেই 7-1 যেই কষ্ট সহ্য করতে পারে না। বুকের মধ্যে দেখা হইলেই মনে হয়, যার জন্য জার্মানিকে সহ্য করতে পারে না। তবে একটা জিনিস ঠিক, শকুনের দোয়ায় গরু মরে না। জার্মানি যদি হারে, খারাপ খেলেই হারবে। ব্রাজিল আর আর্জেন্টিনা দোয়া করতেছে বলে হারবো এরকম না। আমার দল জিতবে কিনা, কি অবস্থা, সেইটাই নিয়ে আজকে আলাপ করব। তবে একটা জিনিস বলি, আমি বারবারই বলে আসছি, এই বিশ্বকাপে জার্মানি এবং ব্রাজিলকে নিয়ে আমার অনেক উচ্চাশা ছিল। ব্রাজিল সেটা কিছুটা হলেও পূরণ করতে পারতেছে, জার্মানি পূরণ করার পথে ছিল, কিন্তু ইকুয়েডরের সাথে হেরে ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে। বাট আমি এখনো বিশ্বাস করি সবাই তাদের বেঞ্চকে চেক করে লাস্ট ম্যাচে, সেটাই করা হয়েছে। কিন্তু ম্যাচটা হারার কথা ছিল না, হারা উচিত ছিল না। এখান থেকে আমাদের অনেকগুলো ভুল বেরোয় আসছে, এই ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো। বেশি কথা বাড়াবো না, প্রথমে বললি দ্রুত ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন যে এই ম্যাচে কোন দল জিতবে। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। দেখ, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখেন, গ্রুপ পর্বে জার্মানি চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু প্যারাগুয়ে কি করছে? প্যারাগুয়ে হচ্ছে যে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছে, তুরস্কর কাছে 1-0 গোলে জিতছে, আবার অস্ট্রেলিয়ার কাছে 0-0 ড্র করছে। দ্যাটস মিন এই দলে কিন্তু কোনো ভারসাম্য নাই, হারতেও পারে, জিততেও পারে, আবার ড্র করতে পারে। তিনটার অভিজ্ঞতা এদের হয়ে গেছে। তার মানে এই দলটা মানে আপনাকে কি রকমের প্রেশার দিবে, কি রকমের আপনাকে খেলা উপহার দিবে, আপনি এখনো চিন্তা করতে পারতেছেন না, এখনো সেই মানে চিন্তার মাথা আপনি নিতে পারতেছেন না। সো ওই জায়গা থেকে যদি আমি আপনাকে বলি, তাহলে আমি বলবো প্যারাগুয়েকে হারানো জার্মানির জন্য খুব কঠিন কিছু না। কিন্তু ইতিহাস আবার একটু ভিন্ন হয়ে যাচ্ছে জায়গাটা। ইতিহাস বলতেছে 2002 বিশ্বকাপে রাউন্ড অফ 16 প্যারাগুয়ের সাথে আমাদের দেখা হয়েছিল এবং 88 মিনিটে গোল দিয়ে আমরা হচ্ছে ম্যাচটা বের করছিলাম। সো প্যারাগুয়ে তখনও একটা কঠিন প্রতিপক্ষ ছিল। ইভেন 2013 সালেও আমাদের দেখা হয়েছিল প্রীতি ম্যাচে, সেখানেও বা 3-3 ড্র করছিলাম। দ্যাটস মিন প্যারাগুয়ে সবসময় আমাদের জন্য একটু কঠিন চ্যালেঞ্জ হয়ে আসে। ওই চ্যালেঞ্জটা এবার কতটা বড় চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা আমাদের আছে কিনা। দেখেন, আমি একটা জিনিস সেদিন আমার ফেসবুকে পোস্ট করছিলাম, ফিলিপ লাম বলতেছে জোশুয়া কিমিককে হচ্ছে রাইট ব্যাক থেকে নিয়ে এসে মিডফিল্ডে খেলানো যায় কিনা, এবং আন্তনকে হচ্ছে রাইট ব্যাকে শিফট করানো যায় কিনা। কথাটার মধ্যে আমি অনেক যুক্তি পাই, কিন্তু এটাও সত্য যে আন্তন এখন যে ফর্মে আছে, আন্তনকে যদি রাইট ব্যাকে দেওয়া যায়, আন্তন রাইট ব্যাকে থাকলে আমার মানে গোল সংখ্যা বেশি হবে, গোল কনসিভ করতে হবে বেশি। সো রাইট ব্যাকে কিমিক ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে নাগলসম্যান কিমিককে ফ্রি রোলে খেলতে দিচ্ছে না। কিমিক যতটা ওভারল্যাপ করে, সেই ওভারল্যাপটা তাকে করতে দেওয়া হচ্ছে না। কিমিককে ঠিক মিড বরাবর গিয়ে আটকাই দেওয়া হচ্ছে। এই জায়গাটাই আমার মনে হচ্ছে যে কিমিক তার ফুল ডেলিভারিটা দিতে পারতেছে না। কিমিক ওভারল্যাপ যে পরিমাণ ওভারল্যাপ করে, সে পরিমাণ ওভারল্যাপ যদি করতে পারতো, তাহলে কিমিক ডেলিভারিটা দিতে পারতো। এবং আমার কিছু অবজারভেশন আছে, যেমন ফ্লোরিয়ান ভির্টস এবং হচ্ছে যে জামাল মুসিয়ালা, দুজনকে দুই উইংয়ে একদম স্টাক করে রাখা দরকার, মানে দুই উইংয়ে খেলবে। জামাল মুসিয়ালাকে নাম্বার 10-এ খেলানো হচ্ছে, ফ্রি রোলে খেলানো হচ্ছে, CAM এ খেলানো হচ্ছে, এত দরকার নাই। দুই উইংয়েই দুই উইংয়েই থাকতে হবে, কারণ আমাদের আরো দুজন ভয়ঙ্কর উইঙ্গার আছে, লেভেলিং আছে। সো আমাদের উইঙ্গার নিয়ে সমস্যা নেই। এখন CM এই পজিশনটাতে পাভলোভিচ আসলে একেবারে খারাপ খেলছে আমি এটা বলবো না, 2-1 ম্যাচ ভালোই খেলে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সে আবেগপ্রবণ নাকি হচ্ছে ঝুঁকিপূর্ণ জানি না, মাঝে মাঝে খুব ভুল পাস দেয়, মাঝে মাঝে বেশিরভাগই ভুল পাস দেয়, এবং হচ্ছে যে খুব রিস্কি পাসগুলো দিয়ে ফেলে। তো পাভলোভিচ এই জায়গাটাই আমার মনে হয় একটু তার কি করবে আমি জানি না, এই জায়গাটা কে নামবে বা কি করতে পারবে। আমরা স্টিলারকে দেখলাম, স্টিলার বক্স টু বক্স খেলে, পাভলোভিচের জায়গায় স্টিলারকে দেওয়া যেতে পারে, কিন্তু স্টিলার আমার কাছে মনে হয়েছে খুব বেশি না, মানে এখনো ফিট না বলতে বোঝাচ্ছি যে মানে টুর্নামেন্টের মেজাজ নেওয়ার মতন এখন ফিট না, খুব স্লো মনে হইলো। সো কিন্তু বক্স টু বক্স প্লেয়ার, আমার কাছে স্টিলারকে মনে হয় দেখা যেতে পারে, বাট পাভলোভিচ খুব ভুল খেলতেছে, এটা একটা খুবই নোটিসেবল বিষয়। আর তার সাথে আছে নামেজাকে নিয়ে কোনো কথা বলবো না। আর নাথান ব্রাউন আমাদের যে মানে লেফট ব্যাক ছিল, সে হচ্ছে অসুস্থ মানুষ
আমরা সবাই জানতাম, কিন্তু নাগেলসম্যান এটা নিশ্চিত করছেন তিনি হচ্ছে আমাদের প্যারাগুয়ে ম্যাচে উপস্থিত থাকবেন, সমস্যা নেই, ঠিকঠাক আছে। কিন্তু স্লটারব্যাকে চলে যাওয়াটা যে ভোগাচ্ছে, এইটা তো ভাই মানা যাচ্ছে না। কারণ স্লটারব্যাকে যাওয়ার পর রুডিগার ওখানে খুব বেশি কার্যকরী হতে পারতেছেন না। রুডিগার হচ্ছে যে আমি বললাম খুব বেশি হচ্ছে যে ইমোশনাল, কিন্তু তার যে পেস, তার যে মানে এরিয়ালে সে যতটা ভালো, সেই জিনিসটা আমার মনে হয় যে প্রমাণ করার এখন অনেক বাকি। রিয়াল মাদ্রিদে যে পরিমাণ পারফরমেন্স দেয়, যে পরিমাণ পারফরমেন্স দিয়ে আসছে, সেটা যদি 10%ও দিতে পারতো তাহলে এনাফ ছিল। কিন্তু রুডিগার আমার মনে হয় তার প্রাইম টাইমটা হয়তো বা ছেড়ে আসছে। সো ওই জায়গাটায় একটু চিন্তার জায়গা আছে। এখন সব কিছুই তো আমাদের কথা বললাম, প্যারাগুয়ের কথা তো কিছু বলতে হবে। প্যারাগুয়ের আমি মানে সত্যি কথা বলতে একটা খেলাও দেখি নাই, প্যারাগুয়ের খেলাও দেখা হয় না। কারণ বিশ্বকাপে এতগুলো ম্যাচ দেখে সবগুলো ম্যাচ কাভার করে ভিডিও করা হয় টাফ। কিন্তু প্যারাগুয়ের আমি যে হাইলাইটসগুলো পরে দেখলাম ভিডিওটা করার আগে, তাতে আমার কাছে মনে হলো তাদের মিড এবং অ্যাটাকিংয়ে দু একজন দুর্দান্ত খেলোয়াড় আছে, কিন্তু তারা আমাদের জন্য থ্রেট হইতে পারবে না। মানে আমাদের জন্য এমন না যে থ্রেট, মেসি থ্রেট, এমবাপ্পে থ্রেট, এই থ্রেট টাইপের কেউ নাই। এগুলোকে ম্যানেজ করা, এগুলোকে স্টপ করানো আমার কাছে মনে হয় জার্মানির জন্য খুব চাপ না। আর ব্যাপারটা হচ্ছে নকআউট পর্বে যখন হচ্ছে যে প্যারাগুয়ে আসবে, তখন জার্মানির সামনে বুঝতে পারবে যে ওটা হচ্ছে নকআউট ম্যাচ। সো ওই মানসিক চাপও তাদের থাকবে, জার্মানিরও থাকবে, ওইটা নিয়ে আমি বলছি না। কিন্তু প্যারাগুয়ের সাথে জার্মানির আমি মনে করি অন্তত নর্মালি ম্যাচটা জেতা উচিত। যদি নর্মালি ম্যাচ না, যদি পেনাল্টিতে যায় বা মানে খাপলে খাপলে হাবাইতে যাই, তাহলে আমি বলবো এই জার্মানির এখানেই থেমে যাওয়া উচিত, ফ্রান্সের সামনে গিয়ে দেখা হলে বাড়ি চলে যাওয়া উচিত, টু বি ভেরি অনেস্ট। কারণ আমার কথা হলো যে নাগেলসম্যানের যেই ফরমেশনে খেলাচ্ছে, দেখেন আমরা বারবার বলে আসতেছি আমরা কি কি মিস করতেছি। আমরা ট্রু ট্রানজিশন মিস করতেছি, আমরা লং থ্রু মিস করতেছি, আমরা লং পাস মিস করতেছি, আমরা উইং দিয়ে অ্যাটাক মিস করতেছি। আমাদের প্রপার নাম্বার 9 পড়ে থাকার পরেও আমরা তাকে খেলাচ্ছি না। ডেনিস উনতাবকে আমরা সাফ করাচ্ছি, ডেনিস উনতাবকে দিয়ে শুরু করানো যায় না? কাই হাভার্টসকে দিয়ে বারবার শুরু করাচ্ছেন। কাই হাভার্টস পরে আসুক, ডেনিস উনতাব শুরু করুক, কাই হাভার্টস পরে আসুক দরকার হয়। ডেনিস উনতাব আমি বলতেছি 60 মিনিট মাঠে থাকলে অন্তত 2-3টা গোলের সুযোগ সে করে দিবে, তবে তো 1-2টা গোল হবেই। কারণ হি ইজ এ প্রপার স্ট্রাইকার, একদম মানে যাকে বলে প্রপার নাম্বার 9 নাগেলসম্যান। আমি 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 নাগেলসম্যানের কাছে যদি ফোন করতে পারতাম, ট্রাস্ট মি, আমি অন্তত এই আমার যে ফরমেশনটা বললাম, এই ফরমেশনের জন্য আমি তাকে রিকোয়েস্ট করতাম যে বস অন্তত এইগুলো একটু করেন। আপনি যেভাবে ভাবতেছেন উপর থেকে দেখে বা আমরা এখান থেকে দেখে আমাদের মনে হচ্ছে যে এরকমটা করলে বেটার হইতো। কারণ আপনি যেভাবে করতেছেন ওইভাবে রেজাল্টটা আসতেছে না। সাদাকে জিতছি বলে আমরা কখনোই কিন্তু খুশি হই নাই, কিন্তু আমরা এটা বলতে চেষ্টা করতেছি জার্মানি আগের রূপে ফিরছে। ইভেন আইভরি কোস্টের সাথে তার জার্মানিকে আমরা আগের রূপেই পাইছি, কিন্তু ইকুয়েডরের সাথে ম্যাচটা সহজভাবে নেওয়ার জন্য ব্যাপারটা একদম এলোমেলো হয়ে গেছে, যার জন্য ব্রাজিল এবং ব্রাজিলটিনারা খুব বেশি খুশি হয়ে গেছে। ওই যে খুশি হয়েছে কারণ তাদের তো দুঃখের অতীত, তাদের তো মনে পড়ে যায় বুকে ব্যথা, এই বুকে ব্যথা, সব বুকে ব্যথা হয়ে যায় ওদের। কারণ ওরা জানে যে জার্মানি ওদের সামনে পড়লেই ওদের জীবন ধানে ঘাসে হয়ে যাবে। যাই হোক, বেশি ফালতু হলা পারতেছি না। তবে এই ম্যাচটা ওভারঅল যদি সাম আপ করি, আমার কাছে মনে হয় জার্মানির খুব বেশি টাফলি জেতার চেয়েও না জেতা ভালো, হেরে যাওয়া ভালো। আর যদি ম্যাচটা জিততে হয়, আমি মনে করি জার্মানিকে 30-40 মিনিটের মধ্যে 2 গোল করে অ্যাটলিস্ট ম্যাচ সিল করে ফেলতে হবে। তারপরে গিয়ে চিন্তা করা যাবে যে আমরা কিভাবে কি করব, মানে আর কতটুকু কি করব। তাছাড়া আমি মনে করি এই ম্যাচে জার্মানিকে যদি প্যারাগুয়ে পরীক্ষা নিয়ে ফেলে এবং সেটা যদি খুব দুর্দান্ত হয়, তারপরে যদি জার্মানি জিতে যায়, সেই জার্মানি জেতাটাকে আমার মনে হয় দরকার নেই। কারণ ফ্রান্সের সামনে এই জার্মানি গিয়ে কিছু পাত্তা পাবে না। আমাদের উচিত এখন থেকে নিজেদেরকে ভেঙে করে চেঞ্জ করে একটা দুর্দান্ত জার্মানিকে দেখা, যেই দুর্দান্ত জার্মানিকে দেখলে অনেকেরই প্যান্ট ভিজে যাইতো, অনেকেরই প্যান্ট ভিজে যাইতো। আমি আমি আমার এই জায়গা থেকে মানে বসে মানে শুধু মানে নিজের দলে সাপোর্ট করতেছি না। জার্মানি হচ্ছে এমন একটা দল যাদের মাঠে নামাটা হচ্ছে যে মানে এক ধরনের কি বলে, এক ধরনের মানে মানে কি রাজকীয় ব্যাপার। এই রাজকীয় ব্যাপারটা আমরা অনেকদিন ধরে মিস করতেছি। এই রাজকীয় ব্যাপারটা ফিরে আসুক, এইটুকুই চাই। হারুক যেহেতু পরের ব্যাপার পরে ভালো হবে। যাই হোক, আপনারা কিন্তু কমেন্টস করতে বলবেন না। আজকের মধ্যে দেখা হচ্ছে এই পর্যন্তই। সব ভালো থাকার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।